রাজনীতি যখন খেলার মাঠ পর্যন্ত গড়িয়ে পড়ে তখন আমাদের মতো মানুষগুলোকে আলোচনা না করলে আর বসে থাকতে পারি না। কেন বলছি এই কথা? আপনারা জানেন সদ্য আইপিএলের যে নিলাম হয়েছে, অর্থাৎ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্ন প্লেয়ার কিনেছে, তার মধ্যে 7জন বাংলাদেশের প্লেয়ার এসেছিলেন, কিন্তু একমাত্র মুস্তাফিজুর রহমান সোল্ড হয়েছেন। বাকিদের নাম সেইভাবে উঠেইনি। কিন্তু এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ চরমে। কেন বলছি? মুস্তাফিজুর রহমান আজ তার নিজের পারফরমেন্স দেখিয়ে আইপিএলে জায়গা করে নিয়েছে, কিন্তু উগ্র মৌলবাদ যখন গ্রাস করে সেখানে তো কোনো যুক্তি খাটে না। তারা তো বলবেই যে ওখানে যেটা লেখা আছে সেটাই ঠিক। এই কথাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ভারতের যে ক্রিকেট বোর্ড কেকেআরকে অনুরোধ করেছে ফ্রিজকে না খেলানোর জন্য। ক্রিকেট বোর্ড যখন কোনো প্লেয়ারের বিরুদ্ধে কথা বলে তখন সেই ফ্র্যাঞ্চাইজির তো কিছু করার নেই। স্বাভাবিকভাবেই কেকেআরে আমরা দেখতে পাবো না মুস্তাফিজুর রহমানকে। এখন ঘটনা হচ্ছে যে আমি ভারতীয়, অথচ ফ্রিজকে নিয়ে কথা বলছি কিসের জন্য? তাকে বাদ দিয়েছে, ভালোই তো হয়েছে। ভারতীয় বা বাংলাদেশি বিষয়টা এখানে নয়। এখানে বিষয়টা হচ্ছে তার মেধা। যে মানুষের ভিতরে যে মেধা আছে সেই মেধাটাকে দেখানোর নাম, তার জায়গা, তার প্লেস সেই জায়গাতেই হওয়া উচিত। কিন্তু রাজনীতি যখন সব জায়গায় বিরাজমান তখন তো কথা বলতেই হয়। রাজনীতি যদি রান্নার হাঁড়ির ভিতরে চলে যায় তাহলে সেখানে রাজনীতির চাইতে টেস্টের কথাটাই বেশি আসে। অর্থাৎ কেমন টেস্ট হয়েছে, কোন তরকারিটা কেমন হয়েছে, কেন এরকম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কেন বলছি এই কথা? আপনারা জানেন দীর্ঘদিন যেভাবে উগ্র মৌলবাদ ভারতবর্ষের মসনদে বসে আছে এবং উগ্র মৌলবাদের সরকার চলছে বর্তমানে, উপদেষ্টামূলক সরকার বাংলাদেশের। কিন্তু উগ্র মৌলবাদের সরকার বাংলাদেশে চললেও সেখানে যতটা না সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, ঠিক তার চাইতেও কয়েক গুণ বেশি ভারতের সংখ্যালঘুদের উপরে সংখ্যাগুরুরা নির্যাতন চালাচ্ছে। এই কথা শুধুমাত্র আমরা ভারতীয় হিসাবে বলছি না, এই কথা বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি আমেরিকা পর্যন্ত বলছে। আপনারা জানেন সদ্য নির্বাচিত মেয়র আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে জোহরান মামদানি, সেখানে তিনি বলেছেন যে ভারতের যে নোংরা রাজনীতি চলছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার আছে। কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 রুপিতে কিনেছিলেন মিস্টার ফিজকে। সেই থেকে চাপানোতর ভারতের বিভিন্ন চ্যানেল তথা সোশ্যাল মিডিয়ায় চাপানোতর একটাই কথা, বাংলাদেশে কোনো প্লেয়ার ভারতের আইপিএলে খেলতে পারবে না। ভালো কথা, আইপিএলে যদি নাই খেলতে পারবে তাহলে আগেই বলে দিতে পারত। কিন্তু রাজনীতি করে এই খেলার ময়দানটাকে নষ্ট করছে যারা, সেই জবাব নিশ্চয় তারা আগামী দিনে পাবে। অর্থাৎ আগামী দিনে ভারতের যে নোংরা রাজনীতি শিকার হচ্ছে আপামর ভারতীয়রা, তার প্রভাব এই মুহূর্তে কতটুকু পড়ছে বলতে পারবো না, তবে আগামী জেনারেশনে যে বৃহৎ আকারে পড়তে চলেছে সেটা কিন্তু বলাই যায়। আমরা ইতিহাসে পড়েছি, আমরা দেখেছি তাদের, অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদ বা উগ্র মৌলবাদ কিভাবে অস্পৃশ্যতাকে কাজে লাগিয়ে একটা স্টুডেন্ট যদি সে নিম্ন বর্ণের হয়, সেই স্টুডেন্টটি একটি উচ্চ বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ পরিবারের কোনো সন্তানের পাশে বসে লেখাপড়া পর্যন্ত করতে পারেনি। তার জ্বলন্ত উদাহরণ ভারতের সংবিধান নির্মাতা, ভারতের সংবিধান যিনি লিখেছেন বাবা সাহেব আম্বেদকর। এই যে নিদর্শন,
এই নিদর্শন থেকে ভারতের শিক্ষা পাওয়া উচিত ছিল, কিন্তু ভারত আগামী দিনে যে ঘন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, এর জবাব আগামী জেনারেশনকে এরা দেবে কি? এরা সেই সময়তে হয়তোবা উপরে চলে যাবে, অর্থাৎ বেঁচে নাও থাকতে পারে, কিন্তু আগামী জেনারেশন যে পরিস্থিতিটার মধ্যে আসছে, অর্থাৎ এর ইফেক্ট আগামী 2050 বা 60 সালের মধ্যে যে কন্ডিশনটা আসবে, সেই কন্ডিশনটা কি আমরা সেই পুরাতন দিনে ফিরে যেতে চলেছি? বাবা সাহেব আম্বেদকর বারবার বলেছেন যে সংবিধানের মধ্যে আমরা দেখেছি কিভাবে ভারতের আপামর জনসাধারণের মধ্যে বিভেদ না থাকার কথা বলেছে। তার জন্য ভারতের সংবিধানের প্রথমেই লেখা আছে উই আর সেকুলার। কেননা বাবা সাহেব আম্বেদকর যখন লেখাপড়া করেছেন সেই সময়তে বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি নিজে, যে কারণে তিনি চেয়েছিলেন এই ভারতবর্ষ যেন বিভিন্ন বর্ণে বিভিন্ন জাতিতে বিভাজন না ঘটে। কিন্তু ভারতের ভাগ্য আকাশে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ঘন অন্ধকার। এর জবাব পাবো কোথায়? মিস্টার ফিজ ভারতে খেলছে না, খেলবে না, সে টাকা পাবে কি পাবে না সেটা বিষয়টা ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যৎ কোন পথে, এটাই তো সবচাইতে বড় কথা। আজকের দিনে জানেন কংগ্রেস দীর্ঘদিন ভারতবর্ষের মসনদে ক্ষমতায় ছিলেন। ভারতবর্ষে বর্তমানে মোদী সরকার চলছে, এনডিএ সরকার চলছে, কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে পরিস্থিতি, সেটা আমাদের ভাতের তরকারির হাড়ির মধ্যে ঢুকে গেছে। এই কারণে বলছি, আগামী দিনে আপনার বাচ্চা, অর্থাৎ আপনি যদি মুসলিম কমিউনিটির হন, তাহলে আপনার বাচ্চাটিকে নিশ্চয়ই সেই স্কুলে পড়াশোনা করাবেন যেখানে 100% মুসলিম জনগণ, মুসলিম স্টুডেন্ট এবং মুসলিম ছাত্র। এইটাই কি আগামী দিনের ভারতবর্ষ হতে চলেছে? আগামী দিনের ভারতবর্ষ কি হিন্দুদের জন্য আলাদা স্কুল, মুসলিমদের জন্য আলাদা স্কুল, এরপরে মুসলিমদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ হবে, হিন্দুদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ হবে, হিন্দুদের সেই বর্ণ প্রথা যেটা ছিল, ক্ষত্রিয়রা যারা আছে, ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা আছেন বা শূদ্র সম্প্রদায়ের যারা আছেন, এরকম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাগ হয়ে যেতে চলেছে। আমরা জানি, ইতিহাসে দেখেছি, একটা সময় মেয়েরা কোনো প্রকারের, অর্থাৎ নিম্ন বর্ণের মেয়েদেরকে কোনো প্রকারের তার বক্ষদ্বয় ঢেকে রাখার জন্য পোশাক পরতে দেওয়া হতো না। বলা হতো যে তোমরা নিম্ন বর্ণের মানুষ, তোমরা এই ধরনের পোশাক শুধুমাত্র উচ্চ বর্ণের মানুষের অধিকার আছে। সেই দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? আপনারা দেখেছেন একটা সময় ব্রাহ্মণবাদীরা কিভাবে নিম্ন বর্ণের হিন্দুদের উপরে অকথ্য অভাষায় অত্যাচার করেছে, তাদের নির্মমভাবে দাস প্রথার মধ্য দিয়ে তাদেরকে একটার পর একটা, দিনের পর দিন দাসের ছেলে দাস হবে, মুচির ছেলে মুচি হবে, যে গোয়ালের ছেলে গোয়াল হবে, এইরকম একটা বিভিন্ন বর্ণভেদের মধ্যে ছিল। আমরা আগামী দিনের ভারতবর্ষে এই চিত্রই কি পেতে চলেছি? আমি ভারতীয়, আমি ফ্রিজকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। তিনি একজন বাংলাদেশের খেলোয়াড়, তিনি ভারতে খেলতে আসবেন কি আসবেন না সেই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। তিনি ভারতে এসেছেন, খেলার সুযোগ পেয়েছেন, পরবর্তীতে শুধুমাত্র তিনি মুসলিম কমিউনিটির মানুষ, তিনি বাংলাদেশের মানুষ, এই সব কমিউনিয়াল কথাবার্তা বলে যদি এই রকম কন্ডিশন, এই রকম পরিস্থিতি ভারতের রাজনীতিতে উঠে আসে, তাহলে আগামী জেনারেশন এর জবাব চাইবে এই এনডিএ সরকারের কাছে। উগ্র মৌলবাদ যেভাবে ভারতের মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিভিন্ন জায়গায়, স্কুল, কলেজ, পাড়ায়, চায়ের দোকানে বারবার লাগিয়ে দেওয়া হচ্ছে সে হিন্দু, তার দোকানে খাওয়া যাবে না, সে মুসলিম, তার দোকানে কোনো কিছু কেনাকাটা করা যাবে না। আমরা দেখেছি লাভ জিহাদ, এই লাভ জিহাদের কথা বলে কিভাবে হিন্দু মেয়েদেরকে ভড়কানো হয়েছে, তাদের মনকে বেঁধে দেওয়া হয়েছে। মন তো মুক্ত মনা, আমি কাকে ভালোবাসবো
কার সঙ্গে আমার রিলেশনশিপ হবে সেটাও যদি ধর্ম ঠিক করে দেয়, তাহলে আমাদের বিবেক, আমাদের হৃদয়, আমাদের ভালোবাসা, আমাদের মনন জগৎ, আমাদের সৌন্দর্য কোনো একটা গণ্ডির মধ্যে, কোনো একটা কুয়োর মধ্যে যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, এর ইফেক্ট এই মুহূর্তে না বুঝতে পারলেও আগামী জেনারেশন আমরা কিন্তু বুঝতে চলেছি। এই মুহূর্তে কিছু মানুষ বুঝতে পারছে, আমাদের মতো কিছু মানুষ যারা মনে করে এই ভারতবর্ষ তথা বিশ্ব মানুষের জন্য ধর্ম নিমিত্ত মাত্র। আমি মুসলিম ধর্মের ছেলে, আমি এই কারণে বলছি মুসলিম ধর্মের ছেলে, যেহেতু আমি বর্ন করেছি একটি মুসলিম ফ্যামিলিতে, আমার জন্ম হয়েছে একটি মুসলিম ফ্যামিলিতে, তাই স্বাভাবিকভাবেই আমি মুসলিম বিলং করছি। আমি যদি হিন্দু ঘরে আমার জন্ম হতো তাহলে আমি হিন্দু বিলং করতাম। এখানে যারা গুলিয়ে দিচ্ছে একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের জল ঘোলা করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, তাদের আগামী দিন ঘোর অন্ধকার। এখনই সজাগ হওয়ার প্রয়োজন আছে আপামর ভারতবাসীর প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় সমস্যা, বেকারদের চাকরি নেই, সাধারণ মানুষ দিন আনতে পান্তা ফুরোয়, সাধারণ মানুষ যখন সঠিক শিক্ষা অর্জনের জন্য শিক্ষাকে কিনতে হচ্ছে বেসরকারি কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমরা স্বাস্থ্য সঠিক পরিষেবা যখন হাসপাতালগুলোতে পাচ্ছি না, তখন বিভিন্ন নার্সিংহোমে গিয়ে আমাদের গাটের টাকা, আমাদের শেষ সম্বল ঘটিবাটিটা বিক্রি করে যখন আমার বাবা মাকে, আমার স্ত্রী সন্তানকে সুস্থ করার জন্য আমার রক্ত জল করছি, তখন কি এই জাত, এই ধর্ম আমাদেরকে কি সাহায্য করছে সেটা কিন্তু বোঝার সময় এসেছে বন্ধু। যারা রাজনীতি করছে তারা শুধুমাত্র ঘোলা জলে মাছ ধরে তাদের কুর্সিটাকে, তাদের চেয়ারটাকে, তাদের মসনদটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা নিরলস পরিশ্রম করছে। তারা ফন্দি ফিকির আঁটছে কীভাবে এক আর এককে বিভাজন করে তাদেরকে কখনো এক আর এক দুই হতে দেওয়া যাবে না। কেননা আজকের দিনে দাঁড়িয়ে যদি আপামর ভারতবাসী মনে করে যে আমরা সবাই মানুষ, আমাদের শরীরে আমাদের যে কিডনি আছে, একটা হিন্দু পরিবারের মানুষের ভিতরেও সেই কিডনি আছে, আমাদের রক্তের রং লাল, আমরা দুটি চোখ আছে, আমাদের দাঁত আছে, আমরা পূর্ণাঙ্গ মানুষ, একটি মানুষ শুধুমাত্র মানুষের তরে, এটাই হওয়া উচিত আমাদের ভারতীয় রাজনীতিতে। তাই অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই নোংরা রাজনীতি 22 গজে আজকে ছড়িয়ে পড়েছে। আপামর বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু এটা অত্যন্ত লজ্জার। বাংলাদেশ কিন্তু একটি সর্বধর্ম সমন্বয়ের একটা দেশ। সেখানে কিছু সংখ্যক সংখ্যালঘু মানুষ বাস করছেন, সেখানে 5%-এর আশেপাশে। সেখানে যদি সংখ্যালঘুরা নির্যাতিত হয়, আমরা যেমন ভারতীয় সংখ্যালঘুরা প্রতিবাদ করি, আমাদের ভারতের সংখ্যালঘু আমরা যেমন আছি, আমাদের উপরেও নির্যাতন করছে, আমরাও প্রতিবাদ করছি, বাংলাদেশের সংখ্যাগুরুরাও প্রতিবাদ করছে। আমার মনে হয় এই বিষয়টাকে, এই ন্যারেটিভটাকে কাজে লাগিয়ে একটা অসাধু রাজনৈতিক মানুষ যারা আছে তারাই কাজে লাগাতে চাইছে। একটা শ্রেণীর মানুষ আজকে বাংলাদেশের বেশ কিছু মানুষ ভারত বিদ্বেষী। কেন ভারত বিদ্বেষী? কেননা আপনারা জানেন প্রত্যেকটা দেশের একটা সংবিধান আছে, সেই সংবিধানের গাইডলাইন্স অনুযায়ী চলে। ভারতবর্ষে আমরা যখন দেখেছিলাম পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে যুদ্ধবিরতি, এবং সেই যুদ্ধবিরতি আমাদের এনডিএ সরকারের প্রধানমন্ত্রী যিনি আছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদীজি, যখন তার প্রকাশ করা সংবাদের আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেন আমি বলছি যুদ্ধবিরতি করা হোক, তার কয়েক ঘন্টা পরে আমাদের প্রধানমন্ত্রীজি ঘোষণা করেন। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। আমাদের দেশের অভ্যন্তরীণ পরিবেশ, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা কোন দেশের সঙ্গে যুদ্ধ করব, কোন দেশ আমাদের উপরে চোখ রাঙিয়ে তাকাচ্ছে, সেটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে ডোনাল্ড ট্রাম্প কী করে বলতে পারে ও আগাম? আমরা বলেছিলাম যে আমরা আমেরিকার পৃষ্ঠপোষকতায় বেঁচে থাকতে চাই না, আমরা আমেরিকার দাসত্ব করতে, ভারতের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমরা সর্বস্ব দিতে পারি, কিন্তু আমেরিকার দাসত্ব আমরা করব না। ঠিক একই কথা বলছে বাংলাদেশের আপামর জনসাধারণ। বাংলাদেশের আপামর জনসাধারণেরও কথা যে আমরা ভারতের
কোনো প্রকারে দাবিদারিতে থাকতে চাই না। আমাদের সংবিধান আছে, আমাদের দেশের সবচাইতে বেশি টাকা রোজগার করে আমাদের দেশের মানব সম্পদ, যারা বিদেশে গিয়ে টাকা রোজগার করে সেই রেভিডেন্স পাঠায় আমাদের দেশে, সেই টাকা দিয়ে আমাদের দেশ চলে। তাহলে আমরা কেন দিল্লির সিদ্ধান্ত মেনে নেব? এটা তো স্বাভাবিক কথা। সেই দেশের অভ্যন্তরে যদি আমরা আমাদের বাড়ির বিষয়টার সঙ্গে তুলনা করি, আমাদের অভ্যন্তরীণ আমাদের ফ্যামিলির বিষয়ে যদি বাইরের কোনো এলাকার মানুষ যদি ইন্টারফেয়ার করে, তাহলে আমরা যেমন তাদেরকে বিরত করি, নিশ্চয় বাংলাদেশের আপামর জনসাধারণেরও সেই স্বাধীনতা আছে। তারা কোন দেশের সঙ্গে সম্পর্ক রাখবে, কোন দেশের সঙ্গে সম্পর্ক বিচ্যুতি করবে। কেননা দাবিদারি সরকার কখনো কোনো দেশেই কাম্য নয়। সেই ক্ষেত্রে আমরা দেখেছি শেখ হাসিনাকে যেভাবে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত, স্বাভাবিকভাবেই আপামর বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষিপ্ত প্রতিক্রিয়া আছে। নেই সেটা নয়, ক্ষিপ্ত প্রতিক্রিয়া আছে। কেননা কেন ভারত শেখ হাসিনাকে এইভাবে সাপোর্ট করছে? তিনি তো বর্তমানে প্রধানমন্ত্রী নন। কেন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে? তিনি যেভাবে জুলুম করেছেন, যেভাবে স্বৈরাচারী শাসন কার্যকারী করে বাংলাদেশের আপামর জনসাধারণের উপরে কালো অন্ধকার নামিয়ে নিয়ে এসেছেন, তার বিচার বাংলাদেশের আপামর জনসাধারণ করবে বা সারা বিশ্বের মসনদ করবে। কেন ভারত এখানে ইন্টারফেয়ার করছে? স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেভাবে বাংলাদেশের চোখে খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে খারাপ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ভারত সবসময়কার জন্য যেভাবে বাংলাদেশের উপরে নির্যাতন করেছে বলে বাংলাদেশের মানুষ মনে করে, সেখানে তাদেরকে আমরা রিপ্রেজেন্টেটিভ করতে পারিনি, আমরা বাংলাদেশের আপামর জনসাধারণকে বোঝাতে পারিনি। সেটা আমরা ভারতীয়দের দুর্বলতা। এটা যদি ভারতীয়দের দুর্বলতা যদি বাংলাদেশের আপামর জনসাধারণের উপরে চাপিয়ে দেওয়া হয়, এর চাইতে মূর্খ, এর চাইতে একটি কুলাঙ্গার যে রাজনৈতিক সংস্থা আছে আমাদের এনডিএ সরকার চলছে, হতে পারে না। কেননা বাংলাদেশ আজকে যেভাবে তারা নির্বাচনের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে দীপু দাসকে হত্যা করেছে, এই বিষয়ে ভারতে যেভাবে আন্দোলন হয়েছে, অনুরূপ নির্যাতন ভারতের সংখ্যালঘুদের উপরেও তো করে। তাই দেশের ইন্টারনাল বিষয়টা আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা করার পরিস্থিতি ছিল। যাই হোক, ফ্রিজকে নিয়ে কথা বলছিলাম, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। ফ্রিজ যাই হোক, ফ্রিজ যেহেতু খেলতে পারবে না, সেখানে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন, ক্রিকেটকে যারা ভালোবাসেন, তাদের মনে একটু কষ্ট লেগেছে। যাই হোক, এই খারাপ পরিস্থিতি বেশি দিন থাকবে না, হয়তো বা আবারও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিশ্চয়ই ভালো হবে। ক্ষমতায় যেই আসুক না কেন নির্বাচনী সরকার, নিশ্চয় ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবে বাংলাদেশ। এবং ফ্রিজকেও বলবো যে ফ্রিজের যে মেধা, তার যে ট্যালেন্ট, নিশ্চয়ই শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে তার ট্যালেন্ট একদম সাদরে গ্রহণ করার মতো। নিশ্চয়ই এই মরশুমে খেলতে না পারলেও আগামী মরশুমে নিশ্চয়ই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ফ্রিজকে আমরা খেলতে দেখব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের আপামর জনসাধারণকে সুস্থ এবং ভালো নির্বাচন করার জন্য আহ্বান।